আপনারা শুনছেন কালো রাত 24। সালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে খুব সুন্দর ও ভয়ঙ্কর বাস্তব কয়েকটা ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনাগুলো শুনতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আমি চলে যাচ্ছি আজকের এপিসোডের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি বেশ ভয়ঙ্কর। প্রথম ঘটনাটি আমাকে পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে মেরি আপু। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম নিশাদ ভাই, আমি মেরি, বাসা চট্টগ্রাম। আমি আমার জানা বাস্তব একটা ঘটনা পাঠালাম, ভালো লাগলে শেয়ার করবেন। গ্রামের নাম ধল্লাই। ওই গ্রামে বাস করত জসিম নামের এক যুবক। ভালো সংসার ছিল তার। পরিবারে মা ও দুই বোন, বউ নিয়ে থাকত সে। 5টা গরুর হাল, গোলা বোঝাই ধান ছিল তার। একদিন জসিম যায় গরুর হাটে গরু কিনতে। জসিমের ঘরে সুন্দরী বউ ছিল, কিন্তু বাঞ্ঝা, কোনো ছেলে মেয়ে ছিল না তার। শাশুড়িটা ছিল ভীষণ দজ্জাল। উঠতে বসতে বউকে খোঁটা দেয়, বলে অভাগীর বেটির রূপ, আমার ছেলেকে জাদুটোনা করেছে, মরেও না আপদ, আমার ছেলের বংশ নির্বংশ হয়ে যাবে যদি ছেলে পেলে না হয়। বাঁশের চেয়ে কঞ্চি বড়, ননদিনীরা আরও এক ধাপ উপরে, গাল মন্দে দিক দিয়ে। এদিকে গালমন্দ শুনতে শুনতে জসিমের বউটি একদিন গরুর দড়ি নিয়ে ছাগল গরু আনার নাম করে চলে গেল ওই ভিটায়। গ্রামে একটা ভিটা ছিল, যেখানে রাত বিরাতে কান্নার শব্দ শোনা যেত। সবাই ওইটাকে ভূতের ভিটে বলে জানত। যাই হোক, জসিমের বউ বাড়ি থেকে বের হবার পর সারাদিন গেল, রাত গেল, কিন্তু বউ কোথায় সে তো ঘরে ফিরে না। এদিকে জসিম পরের দিন হাট থেকে ফিরে তার মায়ের কাছে শুনে তার বউ বাড়িতে ফেরেনি। বউ বাড়িতে না ফেরায় জসিম খুঁজতে লাগলো। সব জায়গায় খুঁজতে খুঁজতে অবশেষে খবর পাওয়া গেল ছাগল সরার ভিটাতে তেঁতুল গাছে ফাঁসি দিয়ে মারা গেছে জসিমের বউ। বউ ফাঁসি দিয়ে মারা গেছে শুনে জসিম দৌড়ে তাকে দেখতে যায়। শুধু জসিম না, ওর সাথে ভিড় করে গ্রামের অনেকেই। জসিমের বউ মরার চিন্তায় কাজে কামে যায় না, কাজে মন নেই, পাগলের মতো ঘুরে বেড়ায় এদিক সেদিক। তার সোনার সংসার যেন নিমিষেই শেষ হয়ে গেল। জসিম আগের মতো সংসারে কাজ করে না, ঘরে শুয়ে থাকে। এভাবে কিছুদিন চলে যাওয়ায় হঠাৎ জসিম খেয়াল করে গভীর রাতে তাকে কে যেন ডাকে তার নাম ধরে। কেউ ডাকায় জসিম এদিক সেদিক তাকিয়ে খুঁজতে থাকে তাকে, আর বলে, কে ডাকছো আমায়, সামনে এসো। জসিমের কথায় তার সামনে একটা ছায়া আসে, আর সেই ছায়াটা আস্তে আস্তে একটা মেয়ের রূপে রূপান্তরিত হলো। সেই ছায়াটা মানুষের রূপ নেয়। জসিম দেখল এ তো তার বউ আয়েশা। জানালার কাছে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় বলছে, আমায় ক্ষমা করে দিও তুমি, আমি তোমার সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারলাম না। আয়েশা বলল, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি আমার সাথে, আমি একা একা থাকতে পারছি না ওই ভূতের ভিটায়। কথাটা বলে আয়েশার সামনের দিকে হাঁটতে লাগলো। এদিকে জসিম দরজা খুলে বাইরে বের হলো, আর মনের অজান্তে তার পেছনে পেছনে যেতে লাগলো। জসিম তার মৃত বউয়ের সাথে হাঁটতে হাঁটতে সেই ভিটায় সেই তেঁতুল গাছের নিচে পৌঁছে গেল। সেখানে যাবার পরের দিন সকালে জসিমের মা বোন গিয়ে দেখল জসিম সেই তেঁতুল গাছের নিচে মরে পড়ে আছে। জসিমের শরীর দেখে মনে হচ্ছিল কেউ যেন তার পুরো শরীরের নখের আঁচড় কেটে দিয়ে গেছে। জসিম মারা যাওয়ায় গ্রামবাসীরা মনে মনে বলতে লাগলো, নিশ্চয়ই তার স্ত্রীর আত্মা তাকে ডেকে নিয়ে গেছে সেই জায়গায়। জসিমের মৃত্যুর পর থেকে সেই গভীর রাতে ওই ভিটে কান্নার শব্দ শোনা যায়। বিশেষ করে বর্ষার মাসে যখন চারদিকে পানিতে থই থই করে, তখনই কান্নার শব্দ যেন বহুদূর পর্যন্ত শোনা যেত। যেন মনে হতো কেউ ডাকছে আর বলছে, আয় আমার কাছে ফিরে আয়, আমি তোদের সবার জন্য অপেক্ষা করছি এখানে। জসিমের বউকে অত্যাচার করার ফলে প্রথমে ওর মারা যায়, তারপর জসিম, ওর বউ, তারপর জসিম, তারপর আস্তে আস্তে সেই পরিবারের সবাই ওই ভিটাতে গিয়ে গলায় দড়ি দিয়ে মারা যায়। ওদের কে মারলো, কেন মারলো, কেউ জানে না। সবাই শুধু সকালে লাশ পায়, তবে সবাই এটা জানে ওদের মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু না। জসিমের বাড়ির পাশে ছিল এক বিধবা মহিলার বাড়ি। তার 2টি ছেলে ছিল। 2 ছেলে এক ভাই আর এক ভাইয়ের সাথে ঝগড়ায় লেগে থাকতো রোজ। বড় ভাই ছোট ভাইকে সহ্য করতে পারতো না। 2 ভাইয়ের ঝগড়ার ফলে ছোট ভাইটা হঠাৎ করে বাড়ি থেকে চলে যায়। নিজের ছোট ছেলে 2 দিন ধরে বাড়িতে ফেরে না, তাই সেই বিধবা মহিলা তার ছোট ছেলেকে খুঁজতে থাকে। তখন গ্রামের সবাই বলে সেই ভূতের ভিটায় গিয়ে দেখতে। সবার কথা মতো সেই মহিলা গিয়ে দেখেন তার ছোট ছেলেটা সেই ভিটার তেঁতুল গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে। একই গ্রামের অন্য এক গরু ব্যবসায়ী, ওনার নাম হাসেম ছিল। তো হাসেম একদিন অমাবস্যার সন্ধ্যায় গিয়েছিল সেই ভিটাতে তার হারানো একটা গরু খুঁজতে।
হাসেম ওই ভিটাতে যাবার পর সারা রাত ওই ভিটের চারদিকে ঘুরছে, কিন্তু বাড়ি আসার পথ পায়নি সে বাড়ির দিকে হাঁটতে থাকে, কিন্তু দেখে ঘুরে ফিরে সেই ভিটাতেই চলে যাচ্ছে। এভাবে সারা রাত যাওয়ার পর সকালবেলায় গ্রামের সকলে দেখল প্রায় অর্ধমৃত অবস্থায় সে পড়ে আছে ওই তেঁতুল গাছের গোড়ায়। তখনও সে গোংড়াচ্ছে জবাই করা গরুর মতো। হাসেমের এই অবস্থা দেখে গ্রামের কয়েকজন মিলে হাসেমকে বাড়িতে নিয়ে আসে, আর মাওলা সাহেবকে ডেকে ঝাড়ফুঁক দেওয়া হয়। দপরে ফু দেয়, তখন কিছুটা স্বাভাবিক হয় হাসেম স্বাভাবিক হওয়ায় সবাই তাকে জিজ্ঞেস করছে কি হয়েছিল ওর। তখন হাসেম বলে, আমি আমার গরু খুঁজতে সন্ধ্যায় ওই ভিটা যাই, যেখানে গিয়ে দেখি আমার গরুটা, কিন্তু অবাক করা বিষয় হলো আমার গরুটা আমার সামনে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু আমি তাকে ধরতে পারছি না। এমনিভাবে প্রায় অর্ধেক রাত কাটলো। গরুটা শেষে ঢুকলো ওই তেঁতুল গাছের কাছে বাঁশ ছাড়ে। এরপর ওর কিছু মনে নেই। সেদিন হাসেমের হাতের লণ্ঠন জ্বলানো ছিল। সবাই বলছিল আগুন দেখলে জিনেরা ভয় পায়, তাই এই হাসেমের কাছে কোনো জিন ঘেঁষেনি। হাসেমকে যখন অচেতন অবস্থায় আনা হলো, তখনও তার হাতের লণ্ঠনটা ছিল, সেটা মিট মিট করে জ্বলছিল। সবার ধারণা তার জন্যই সেই রক্ষা পেয়েছে। এদিকে হাসেম বাড়িতে আসার পরে তিনি তার গরুটা পাওয়া যায়। গরুটা পাওয়ায় হাসেম ভাবে, তাহলে ওই গরুটা কি ছিল, সেটা কি কোনো জিন ছিল নাকি অন্য কিছু ছিল। সেই ভিটায় অনেকের সাথে অনেক কিছু ঘটছে। তেমনি আরেকটা ঘটনা, পাশের গ্রামে দুই ভাই থাকতো। আলাউদ্দিন ও সালাউদ্দিন নাম ছিল তাদের। দুই ভাইয়ের মধ্যে ছিল সম্পত্তি নিয়ে বিবাদ। ছোট ভাই সালাউদ্দিন ছিল খুব সহজ সরল, আর বড় ভাই আলাউদ্দিন ছিল খুব দুষ্টু স্বভাবের। একদিন বড় ভাই আলাউদ্দিন কিছু দুষ্টু লোক জুড়িয়ে ভুলিয়ে ভালিয়ে ছোট ভাইটিকে সেই ভূতের ভিটা নিয়ে আসে। তারপর ওই তেঁতুল গাছের কাছে নিয়ে গলা টিপে মেরে দড়ি দিয়ে ফাঁসির মতো করে ঝুলিয়ে দেয়, যাতে সবাই বুঝতে পারে এমনি ভিটেতে গিয়েছে আর ভিটের ভূতেরা তাকে মেরেছে। কথায় আছে, ধর্মের কল বাতাসে নড়ে। সালাউদ্দিন মারা যাওয়ায় থানা পুলিশ হলেও এই বিষয়ে বড় ভাইয়ের হাবভাব কথাবার্তায় সকলের কেমন যেন সন্দেহ হলো। আর শত্রুতার কথা তো সকলে জানত। সালাউদ্দিনের লাশ চালান দেওয়া হলো শহরে পোস্টমর্টম করানোর জন্য। তারপর ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ল এটা ফাঁসির মরা নয়, তাকে মেরে ফেলা হয়েছে। এই ঘটনা শোনার পর পুলিশ তোলপাড় করলো, আর কিছুদিনের মধ্যে আসল ব্যাপার সবার কাছে ফাঁস হলো। সবাই জানতে পারলো আলাউদ্দিন খুন করেছে, আর সালাউদ্দিনের খুনি তারই আপন বড় ভাই আলাউদ্দিন। পরে আলাউদ্দিন দীর্ঘদিন জেল হাজত খেটে বাড়ি এলো। বাড়িতে আসার পর তার অনুশোচনা হলো ছোট ভাই সালাউদ্দিনের জন্য। সে বুঝতে পারল তার ছোট ভাইকে এভাবে মেরে ফেলা তার ঠিক হয়নি। এভাবে কিছুদিন চলে যাবার পর একদিন হঠাৎ আলাউদ্দিন একা একা গেল ওই ভিটেতে। ওখানে গিয়ে সে বেহুশ হয়ে যায়, তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সালাউদ্দিন বেহুশ হবার আগে দেখে তার সামনে কতগুলো আত্মা দাঁড়িয়ে আছে, আর সবাই মিলে ওকে বলছে বারবার, তুই মরবি, তোর মৃত্যু হবে আজ এই ভিটেতে। এমন সময় সেই পথ দিয়ে কয়েকজন হেঁটে যাচ্ছিল। তখন ওরা হঠাৎ আলাউদ্দিনকে দেখতে পেয়ে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর একটা অবাক করা ঘটনা ঘটে। হঠাৎ করে এই সালাউদ্দিন অল্প সময়ের মধ্যে, সালাউদ্দিন মারা গেছে, কিন্তু আলাউদ্দিন অল্প সময়ের মধ্যে বৃদ্ধ হয়ে যায়, 90 বছর মানুষের মতো। তারপর পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এভাবে কয়েক বছর চলার পর পাগল অবস্থাতেই মারা যায় আলাউদ্দিন। প্রিয় লিসেনার, কেমন ছিল ভয়ঙ্কর ভিটা নামে এই ঘটনাটি আমার কাছে অনেক ভয়ঙ্কর ও রহস্যময় লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমি চলে যাচ্ছি দ্বিতীয় আরেকটা সুন্দর ও রহস্যময় ঘটনায়। আসসালামু আলাইকুম নিশাদ ভাই, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আমার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। আমি আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই। ঘটনাটি ঘটে 2024 সালের নভেম্বর মাসে। একদিন সন্ধ্যাবেলা আমি ও আমার বন্ধুরা মিলে ঘোরাঘুরি করছিলাম। আমরা ঘুরতে ঘুরতে হিন্দু পাড়ার দিকে চলে যাই, আর ওইখানে অনেকক্ষণ আড্ডা দেই। আড্ডা শেষে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর রাতের খাবার শেষ করে শুয়ে পড়ি। তো সেই রাতে আমি স্বপ্নে দেখি যে আমি ও আমার দুইটা বন্ধু একটা জায়গায় যাই। জায়গাটা ছিল মরুভূমির মতো, চারদিক শুধু বালির পাহাড়। তখন স্বপ্নের মধ্যে আমি আমার বন্ধুদের বলি যে চল এখান থেকে। তখন ওরা বলে যে আর একটু পরে যাই। এরকম করতে করতে সন্ধ্যা নেমে আসে। তখন হঠাৎ আমি দেখি যে বালির পাহাড়ের ওইখান থেকে একটা বিশাল আকারের ভয়ঙ্কর একটা দানব আমাদের দিকে আসছে। এই দেখে আমরা ওইখান থেকে দৌড়াতে থাকি, কিন্তু আমি জোরে দৌড়াতে পারছিলাম না। তখন ওই দানবটা আমাকে ধরে ফেলবে এমন সময় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে দেখি আমার শরীর ঘেমে গেছে, আমি নড়াচড়া করতে পারছি না। তখন ঘড়িতে দেখি রাত 1:30 বাজে। এরকম স্বপ্ন দেখায় ঘুম আসছিল না। পরে কিছুক্ষণ জেগে থাকার পর আমার ঘুম আসে আর আমি ঘুমিয়ে যাই।
হঠাৎ করে রাতে স্বপ্ন দেখায় তেমন ভয় পাইনি, বিষয়টা তেমন মনে ছিল না। কিন্তু পরের দিন রাতে ঘুমানোর পর আমি ওই একই স্বপ্ন দেখি। গত রাতের মতো সেদিনও আমার ঘুম ভাঙার পর দেখি আমার শরীর ঘেমে গেছে। পরপর ২ রাতে একই স্বপ্ন দেখায়। পরের দিন সকালে এই ঘটনাটা আমি আমার মাকে বলি। পরে মা বলে যে রাতে ঘুমানোর আগে দোয়া দুরুদ পড়ে ঘুমাতে। মায়ের কথা, সেদিন রাতে আমি দোয়া পড়ে ঘুমাই, কিন্তু সেদিন রাতেও আমি একই স্বপ্ন দেখি। পরে আমি আবার মাকে বলি যে আমি আবার একই স্বপ্ন দেখছি। আমার কথায় মা আমাকে বলে, আচ্ছা আমি তোর আঙ্কেলের সাথে কথা বলে ওনাকে আসতে বলি। আমার আঙ্কেল একজন ছোটখাটো কবিরাজ। কথা মতো পরের দিন কবিরাজ আঙ্কেল আমাদের বাড়িতে আসে। উনি এসে আমাকে ডাকে, আমি ওনার কাছে যাই। পরে উনি বলে যে কি হয়েছে। ওনার কথায় আমি সব ঘটনা ওনাকে খুলে বলি। তারপর উনি আমার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে কি জানি পড়তে থাকে। তারপর চোখ খুলে বলে যে তেমন কিছু হয়নি, সেদিন হিন্দু পাড়ায় যাওয়ায় জিনের বাতাস লাগে, যার কারণে স্বপ্নে আমি এসব দেখেছি। তারপর আঙ্কেল আমার বাবাকে বলে যে আপনি কিছুটা গরুর দুধ এনে দেন। ওনার কথায় বাবা বাজার থেকে কিছু দুধ কিনে আনে। বাবা দুধ নিয়ে আসায় কবিরাজ আঙ্কেল একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে চোখ বন্ধ করে কি সব পড়তে থাকে। তারপর আমার ঘরে গিয়ে দুধটুকু সারা ঘরে ছিটিয়ে দেয়। দুধ ছুটিয়ে দেওয়ার পর উনি আমার মাকে বলে যে ঘরটা বন্ধ করে দিলাম, আশা করছি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আমাকে বলে যে আমি যেন কখনো ওই হিন্দু পাড়ার ওদিকে না যাই। তারপর উনি চলে যান। এরপর অনেক দিন আর কোনো সমস্যা হচ্ছিল না। অনেকদিন পর একদিন আমাদের বাড়িতে অনুষ্ঠান করা হয়। অনেক আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়। একটা কথা বলতে ভুলে গেছি, আমার আঙ্কেল আমার ঘরটা বন্ধ করে দেওয়ার পর আমার ঘরের বাইরে আরবিতে অনেক কিছু লিখে ঘরের বাইরে লাগিয়ে দেন। এদিকে বাড়িতে অনুষ্ঠানে অনেক লোক আসায় কারো ছায়া লেগে আরবিতে লেখা সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। আরবিতে লেখা সেই নষ্ট হয়ে যাওয়ায় সেদিন কোনো সমস্যা হয়নি। বাড়িতে অনুষ্ঠান শেষ হয়, সবাই চলে যায়। সবাই চলে যাবার ১ থেকে ২ দিন পর আমি আবার একটা স্বপ্ন দেখি, কিন্তু এইবার একটা অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখি। আমি দেখি আমার ঘরে খাটের পাশেই একটা জানালা আছে। আমি দেখি ওই জানালার ওই পাশ থেকে কেউ তার একটা হাত জানালা দিয়ে ঢুকিয়ে দিয়েছে আমাকে ধরার জন্য। হাতটা ছিল অনেক পোড়া ও ভীষণ ভয়ঙ্কর। এটা দেখে আমি স্বপ্নের মাঝে সেই হাতটাকে একটা থাপ্পড় দেই। আমি থাপ্পড় দেয় মনে হচ্ছিল জানটা একদম বের হয়ে যাবে আর জানালাটা যেন ভেঙে ফেলবে। এমন একটা অবস্থায় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখি আমার শরীর ঘেমে গেছে। এমনকি আমি নড়াচড়া করতে পারছি না, কথা বলতে পারছি না। এভাবে অনেকক্ষণ যাওয়ার পর ফজরের আজান দেয় আর তখন আমার শরীরটা অনেক হালকা হয়ে যায়। মনে হচ্ছিল এতক্ষণ আমার উপর কেউ বসেছিল। পরে সকালে আমি আমার মা বাবাকে সব ঘটনা খুলে বলি। সব শুনে মা বলে যে আজকে একটা ভালো কবিরাজের কাছে যাব। তো কথা মতো সেই দিন বিকেলে মা বাবাকে নিয়ে একটা কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে গিয়ে সব ঘটনা বলে সব শুনে কবিরাজ বলে, আচ্ছা আপনারা একটু অপেক্ষা করুন। এই বলে তিনি একটা শরীর বন্ধ করার তাবিজ দেন আর একটা বোতলে পানি পড়ে দেন আর বলে পানিটা আমাকে খাওয়ানোর জন্য। উনি আমার মা বাবাকে এটাও বলেন যে আমি যেন বেশি রাত পর্যন্ত বাইরে না থাকি। পরে মা বাবা বাড়িতে এসে আমাকে তাবিজটা পরিয়ে দেন। এরপর অনেক দিন হলো আর কোনো সমস্যা হচ্ছে না। আল্লাহর রহমতে এখন ভালো আছি। তো এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। লেখার মধ্যে ভুল হলে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার, কেমন লাগছে ঘটনাগুলো? সামনে আরও সুন্দর ঘটনা পাবেন, শুনতে থাকুন। আমি চলে যাচ্ছি আর একটা নতুন ঘটনায়। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাবিব। আমার বাসা টাঙ্গাইলের মধুপুরে। আমার দাদির সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আসলে এটা গল্প না, বাস্তবে ঘটে যাওয়া একটা ঘটনা। যাই হোক, শুরু করি। আমাদের বাড়ি থেকে আমার দাদির বাড়ি যেতে ৩ মিনিটের মতো সময় লাগে। একদিন আমি শুনি আমার দাদিকে নাকি জেনে ধরেছে। দাদিকে জেনে ধরেছে শুনে আমি রাতে গেলাম তাকে দেখতে, যে ঘটনাটা সত্যি কিনা। কথা মতো আমি গিয়ে দেখলাম দাদি বিছানার মধ্যে শুয়ে আছে আর জোরে জোরে আওয়াজ করে দোয়া কালাম পড়ছে। কণ্ঠটা তারই, কিন্তু আওয়াজটা স্বাভাবিকের তুলনায় অনেক জোরে হচ্ছে। দাদির এমন অবস্থা দেখে আমি বুঝতে পারলাম আসলেই তাকে জেনে ধরেছে। দাদিকে জেনে ধরায় একটা কবিরাজ ডাকা হলো। কবিরাজ এসে ঝাড়ফুঁক দিয়ে গেল, পাশাপাশি পানি পড়ে দিয়ে গেল একটা মাটির বোতলে। একটা মাটির পাতিলে পানি পড়া দিয়ে গেল। কবিরাজ বলছিল পানিটা তাকে খাওয়াতে এবং তার ঘরে ছিটিয়ে দিতে। কবিরাজের কথা মতো সেটাই করা হয়, কিন্তু তাতে কোনো কাজ হলো না। পরদিন রাত্রে আবার সে জিনটা এসে দাদির শরীরে ভর করে জোরে জোরে আওয়াজ করে দোয়া কালাম পড়তে লাগলো। সেদিন রাত্রে আবার বড় একটা কবিরাজ ডেকে আনা হলো। খুব একটা বড় মাপের না, তবে ভালোই কবিরাজের সম্পর্কে জ্ঞান আছে তার। সেই কবিরাজ এসে সেই জিনটাকে হাজির করলো দাদির শরীরে। সে জিন হাজির হয়ে সালাম দিল। তারপর কবিরাজ সালামের উত্তর দিয়ে বলল, আপনি কে, কোথা থেকে এসেছেন, আর এনার শরীরে কেন প্রবেশ করেছেন?
উত্তরে সেই জিনটা বলল, আমি এইখানেই থাকি, মানে দাদির ঘরের কোনায় একটা পুরনো কাঁঠাল গাছ আছে ওইখানে। কাঁঠাল গাছ আর তাদের বিছানা খুব কাছেই। তাদের বিছানার কাঁঠাল গাছকে আলাদা করেছে ঘরের বেড়া। তো সেই জিন বলছে আমি এই গাছেই থাকি, কিন্তু মাঝে মধ্যে ঘরে প্রবেশ করে দেখি তারা আমার থাকার জায়গার কাছেই বিছানা রেখেছে। তার চেয়ে বড় কথা হলো তারা মেলামেশা করে আমার থাকার জায়গার কাছেই, যা আমার ভালো লাগে না। সেই জিনের কথা শুনে কবিরাজ বলল, ভালো লাগে না তাহলে চলে যাও। তুমি একটা মুসলিম হয়ে আরেকটা মুসলিমকে কেন কষ্ট দাও? হয়তো জাত ভিন্ন, তবে এক সৃষ্টিকর্তারই তো সৃষ্টি, তাই না? তুমি এনার শরীরে প্রবেশ করে আছো, এনাকে কিছু খেতে দাও। খেতে দাও না তো, কষ্ট হচ্ছে। তখন কবিরাজ দাদির শরীরে থাকা জিনটাকে বলে, আগে কিছু খেয়ে নাও। কবিরাজের কথায় জিনটা বলল, আমি খাবো, তবে একটা শর্ত আছে। তখন কবিরাজ বলল, কি শর্ত? কবিরাজের কথায় জিনটা বলল, আমাকে একটা ছাগলের মাথা দিতে হবে আর এক চুল চাউলের ভাত দিতে হবে। রাজি থাকলে খাবো। জিনের কথায় কবিরাজ বলে, এক চুল চাউলের ভাত কিভাবে ওজন করব, আর এখন ছাগলের মাথাই বা কই পাবো? তারপর কবিরাজ বলল, এক মুঠো ভাত দিচ্ছি আর দুধ আছে, সাথে একটু গুড় দিচ্ছি, খেয়ে নাও। কিন্তু জিনটা খাবে না। অনেক জোরাজুরি করেই রাজি করানো হলো। তারপর খাবার দেওয়া হলো, সাথে গুড়টা হলো খেজুরের তৈরি, যা খুবই শক্ত। একজন মানুষের খেতে খুবই কষ্ট হবে, দাঁত দিয়ে ভাঙা খুব কষ্ট হবে, কিন্তু সেই জিন নিমিষেই খেয়ে নিল। জিনটা দুধ ভাত ও গুড় খেয়ে বলছে, খুবই মজার খাবার ছিল, এর আগে আমি কখনো এত মজার খাবার খাইনি। তারপর কবিরাজ মজা করে বলল, পান খাবা? তখন সে জিন বলল, সেটা আবার কি? দাও দেখি কেমন লাগে। জিনের কথায় কবিরাজ পান দিল আর জিনটা সেটা খেয়ে নিল। তখন কবিরাজ বলল, এখন একে ছেড়ে চলে যাও। কবিরাজের কথায় জিন বলল, না, আমি একে কখনোই ছেড়ে যাব না। তখন কবিরাজ বলল, না গেলে কিন্তু বোতল বন্দি করব। কবিরাজের এমন কথায় জিনটা হাসি দিয়ে বলল, কর দেখি কি করতে পারিস। সেই জিনের কথায় কবিরাজ তার সাথে আসা একজনকে বলল, আপনি কিছু জিনিসপত্র নিয়ে আসেন, একে বন্দি করতে হবে। এই বলে জিনিসপত্রের নাম বলতে থাকলো। সেই জিনিসপত্রের নাম শুনে সে জিন ভয় পেয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাব। তারপর কবিরাজ বলল, এই তো এখন লাইনে এসেছিস, তাহলে চলে যা। আর যাওয়ার সময় বাড়ির পাশে একটা বড়ই গাছ আছে, সেটা ভেঙে দিয়ে যাস, যেন আমরা বুঝতে পারি তুই চলে গেছিস। তখন জিন বলল, ঠিক আছে। এই বলে দাদি বিছানায় শুয়ে পড়ল। দাদি বিছানায় শুয়ে পড়ার 1 মিনিট পরেই আবার দাদি সোজা হয়ে বিছানায় বসে পড়ল। কিভাবে যাব, যেতে দিন আমাকে। তখন কবিরাজ বলল, আমি আপনাকে কিভাবে আটকে রাখছি? তারপর সেই জিন বলল, এই যে বৃত্ত এঁকেছেন। তখন কবিরাজ বলল, ও হ্যাঁ, আমি তো একটা বৃত্ত এঁকেছিলাম আপনাকে বন্দি করার জন্য। এই বলে কবিরাজ আবার দোয়া পড়ে বৃত্তটা কেটে দিল। তারপর দাদি আবার বিছানায় শুয়ে পড়ল। দাদি শুয়ে পড়ার 3 থেকে 4 মিনিট পরেই সেই বড়ই গাছটা ভাঙার শব্দ পেলাম। তখন কবিরাজ বলল, জিনটা চলে গিয়েছে। জিনটা চলে যাবার 7 থেকে 8 মিনিট যাওয়ার পর দাদির জ্ঞান ফিরে আসে। তারপর কবিরাজ কিছু দোয়া কালাম পড়ে ফু দিয়ে চলে যায়। আল্লাহর রহমতে তারপর আর কিছু ঘটেনি। এই ছিল আমার দাদির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, যা আমার চোখের সামনেই ঘটেছিল। এই ঘটনাটা 2 বছর আগের। যাই হোক, ভালো থাকবেন সবাই। জানি না ঠিকভাবে লিখতে পেরেছি কিনা, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরকম অনেক ঘটনা আছে আমার জীবনে। যদি এটা সবাই পছন্দ করে তাহলে আস্তে আস্তে সবগুলো শেয়ার করব। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ হাবিব ভাইকে তার দাদির সাথে ঘটা ঘটনাটা আমাকে পাঠানোর জন্য। আমি চলে যাচ্ছি এই এপিসোডের চতুর্থ আরেকটা ঘটনায়। আসসালামু আলাইকুম। আমার নাম শিখামণি, বাসা জামালপুর, ইসলামপুর। আমাদের এলাকায় চেয়ারম্যানের 3 সন্তান। আমার বাসা থেকে তাদের বাসা কাছাকাছি 4 থেকে 5 মিনিট সময় লাগে ওদের বাসায় যেতে। 3 বছর আগের ঘটনা। চেয়ারম্যানের 3টা সন্তান ছিল, একটা মেয়ে আর 2টা ছেলে। তার 3টা সন্তানই ঢাকায় পড়াশোনা করত। এক সময় রোজার মধ্যে ঈদের 3 দিন আগে তারা নিজ বাসায় ঘুরতে আসে। বাড়িতে এসে তারা এলাকার ছেলেদের সাথে আড্ডা দেয় ও ঘোরাফেরা করে। আমাদের এখানে একটা বড় নদী আছে, নদীর নাম ব্রহ্মপুত্র নদী। সেই নদীতে চেয়ারম্যানের ছেলে সহ আরও 5-6 জনের মতো সবাই ঘুরতে ঘুরতে নদীর ধারে চলে যায়। নদীর ধারে যাবার পর তখন সবাই বলে, রোজার দিন আজকে সবাই নদীতে গোসল করব। তো কথা মতো সবাই রাজি হয় আর গোসল করতে নেমে পড়ে নদীতে। তখন দুপুর 12টা বাজে। ওরা সবাই গোসল করতে নামার কিছুক্ষণ পর হঠাৎ চেয়ারম্যানের আপন ফুফাতো ভাইকে কি জানি পানির নিচ থেকে পা টেনে ধরে। ওর পা টেনে ধরায় ও সবাইকে বলল, সবাই হাসাহাসি করে বিশ্বাস করে না, কিন্তু একটু পরে সত্যি সত্যি ওকে কেউ পা ধরে পানির নিচ থেকে টানতে থাকে। তখন সে ডুবাডুবি করছিল, মনে হচ্ছে ডুবে যাবে। এটা দেখে চেয়ারম্যানের ছেলে তাকে ছাড়াতে গিয়ে নিজেই ফেসে যায়। তখন উল্টো চেয়ারম্যানের ছেলের পা ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। ওকে পানির নিচে নিয়ে যাওয়ায় সেখানে থাকা বাকি 4 জন খোঁজাখুঁজি করে, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না। ওকে খুঁজে না পেয়ে পরেই বাসায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে তখনই তাড়াতাড়ি নদীর পাড়ে আসে। এদিকে মুহূর্তে তখন অনেক লোকজন এসে ভিড় করে নদীর পাড়ে। সবাই আসার পর নদীতে নেমে সেই ছেলেটাকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু ওকে কোথাও পাওয়া যায় না। ঘড়িতে তখন বেলা ৩টার সময় ফায়ার সার্ভিস ডাকা হলো। তখন ফায়ার সার্ভিস এইসব খুঁজে শুরু করলো, কিন্তু তারা কোথাও পেল না। এদিকে সন্ধ্যা নেমে আসে, তখন সবাই ইফতারের জন্য বাসায় চলে যেতে থাকে। সবাই বাড়িতে গেলেও তাদের আত্মীয় স্বজন আর আমাদের এলাকায় লোক কেউ ইফতার করতে যায় না, নদীর ধারেই থাকে। তখন সন্ধ্যার পর জানা গেল যে ছেলেটা এমনি এমনি ডুবে যায়নি, ওকে পানের নিচের জিনেরা নিয়ে গেছে। তখন একজন কবিরাজকে নিয়ে আসা হয়। কবিরাজ এসে সারা রাত নদীর পাড়ে বসে অনেক কিছু পড়তে থাকে। কবিরাজ অনেক দোয়া কালাম পড়ে সেই জিনদের সাথে কথা বলে যে জিন ছেলেটাকে পানির নিচে নিয়ে গেছে। তখন সেই জিন বলে, তোদের সন্তানকে নিতে হলে আমাকে এক গরুর রক্ত দিতে হবে। সেই জিনের কথায় তখন তারা রক্ত দিতে রাজি হলো। এভাবে একদিন পার হয়ে যায়, তাও তাকে পাওয়া গেল না। সকালবেলা যে জায়গায় ছেলেটা ডুবে গেছে সে জায়গায় একটা গর্ত ছিল। কেউ জানতো না সেই গর্তটা অনেক গভীর ছিল। সেই গর্তে সেই ছেলেটাকে পুঁতে রাখা হয়েছে। ছেলেটাকে পানির নিচে গিয়ে মেরে ফেলছে, কিন্তু ওর লাশটাই ফেরত পাওয়া যাচ্ছে না। তাই কবিরাজ বলে গরু কিনে নিয়ে আসতে। তখন তারা একটা গরু কিনে আনে, রাতেই নদীতে রক্ত দিতে হবে। কবিরাজের কথা মতো গরু নিয়ে আসা হয়, কিন্তু জবাই করে গরুর রক্ত কবিরাজ সেই গর্তের মধ্যেও ঢেলে দেয়, কিন্তু তবুও রাতে আর তার লাশ পাওয়া যায় না। এভাবে কেটে যায় 2টা দিন। 2 দিন ছেলেটাকে ফেরত না পাওয়ায় আবারও ফায়ার সার্ভিস ডাকা হয়। তখন ফায়ার সার্ভিস এসে সারাদিন খোঁজার পর ও পায় না। ছেলেটাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসের এক ভাই কোমরে দড়ি বেঁধে সাহস করে নদীর সেই গর্তে ডুব দেয়। উনি ডুব দেওয়ার পর পানির নিচে গিয়ে দেখে পানির নিচে মাটির সাথে ছেলেটাকে চাপ দিয়ে শুয়ে রাখছে। তখন তার লাশ উদ্ধার করা হয়। তার লাশ উদ্ধার করায় নদীর পাড়ে হাজার হাজার মানুষের ঢল নামে। 3 দিন পর ছেলেটার লাশ পাওয়া গেল। ছেলেটা অনেক সুন্দর ছিল। এভাবে না ফেরার দেশে চলে গেল, এই ভেবে সবাই আফসোস করতে লাগলো। এর আগেও 3জন নদীর সেই একই জায়গাতে মারা গেছে। ওই ঘটনার পর থেকে এখন আর কোনো ছেলে পেলেই সেই জায়গায় আর যায় না। এটা ছিল চেয়ারম্যানের ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনা, আর সেটাও আমি নিজের চোখে দেখছি। জানি না ঘটনাটা কেমন হয়েছে, ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম নিশাদ ভাই। ধন্যবাদ শিখা আপুকে গ্রামের একটা ঘটনা আমাকে পাঠানোর জন্য। আশা করি ঘটনাটি সবার ভালো লেগেছে। প্রিয় লিসেনার, আপনার সাথে ঘটা বা আপনার জানা কোনো ঘটনা থাকলে আমাকে পাঠিয়ে দিবেন, আমি সবার সাথে তুলে ধরবো। আমি এখন চলে যাচ্ছি আরেকটা ঘটনায়। আসসালামু আলাইকুম নিশাদ ভাইয়া, আমি টুম্পা। বেশ কিছুদিন আগে একটি ঘটনা পাঠিয়েছিলাম, সেই ঘটনাটা সবাই পছন্দ করায় আজ আরেকটা সত্য ঘটনা পাঠিয়ে দিলাম। আশা করি ঘটনাটি সবার ভালো লাগবে। সালটা হচ্ছে 2018, যখন আমার বয়স ছিল 12 কিংবা 13 বছর। প্রথমে আমি আমার বাড়ির বর্ণনা দিচ্ছি। আমাদের বাড়িটা অনেক বড়, আর বাড়ির পিছনে গাছ আর জঙ্গল, পুকুর, রাস্তাঘাট সবই আছে। সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে তেঁতুল গাছের আশপাশটা। আমাদের বাড়ির পাশেই সেই তেঁতুল গাছ। আমার সমবয়সী বা তার চেয়ে ছোট সব মেয়েরা মিলেমিশে লুকোচুরি খেলতাম। খেলায় আমরা কোথায় কোথায় যে লুকাইতাম তার কোনো হিসেব নেই। একদিন সকালে আমি ঘরে একা ছিলাম। আম্মু আর বোন সবাই বাইরে ছিল। আমি খাটে শুয়ে গজল শুনছিলাম। তখন দরজা খোলাই ছিল। হঠাৎ করে আমি যে খাটে বসে গজল শুনছি সেই খাটটা ধরে কে যেন একটা ঝাঁকি মারল। ঝাঁকি দেয় আমি নড়ে উঠলাম। পুরো খাটটা দুলছিল তখন, যেন কেউ ইচ্ছে করে এটাকে ধাক্কাধাক্কি করছে। এরকম অবস্থা দেখে আমি ভয়ে দৌড়ে বাইরে এসে মাথায় হাত দিয়ে বসে পড়ি। আমার চোখ মুখ সব অন্ধকার হয়ে আসছিল। তখন আমি সব কিছু ঝাপসা দেখছিলাম। আমাকে এভাবে বসে থাকতে দেখে বাড়ির প্রায় সবাই দৌড়ে আসে আমার কাছে, আর সবাই বলাবলি করে, কি হয়েছে এখানে? তখন আমি কিছু বলতে পারছিলাম না, শুধু বিড়বিড় করছিলাম। এভাবে কিছুক্ষণ চলার পর আমি হঠাৎ করে চিৎকার করে বলি, আমি আব্বুর কাছে যাব। আমি এভাবে চিৎকার করতে করতে একসময় আমার চোখ বন্ধ হয়ে যায়, আর আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি জ্ঞান হারানোর ফলে আমাকে আর ঘরের ভিতর না নিয়ে বাইরে শুয়ে দেয়। এভাবে প্রায় 4-5টা দিন এই ঘটনা ঘটছে। আমাকে কিছু খেতে দিলে খেতাম না, সবসময় শুয়ে থাকতে হতো আমাকে। এভাবে কিছুদিন এক রাতে আব্বু বাড়িতে আসে। উনি তখন মালয়েশিয়া থাকতেন। আব্বু বাড়িতে আসার পর উনি সব শুনেন। আব্বু রাতে বাড়িতে আসায় সে রাতে সবাই ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালেই আবার শুরু হয় আমার চিৎকার। আমি চিৎকার করতে থাকি। আমি চিৎকার করায় আব্বু আমাকে ধরে রাখে আর মাথায় পানি দেয়। আমি তখন কাউকে ভালো করে দেখতে পারছিলাম না, আর না চিনতে পারছিলাম। আমার এরকম হচ্ছিল বলে জসিম নামে একজন কবিরাজকে ডাকা হয়। উনি এসে তাবিজ, পানি পড়া, তৈল পড়া দেয় আর বলে এর জন্য আরও বড় মাপের তাবিজ লাগবে, তার জন্য টাকাটাও একটু বেশি খরচ হবে। এদিকে তখন আমাদের পরিবারের অবস্থা তেমন ভালো ছিল না। ঘরে সবকিছু কিনতেই সব টাকা ফুরিয়ে যায়। আবার
এত টাকা দিয়ে তাবিজ কেনার মতো টাকা তখন ছিল না, তাই নেওয়া হয়নি। তবে তারপর আমার সাথে ঘটনা ঘটা বন্ধ হয়। তারপর কেটে যায় ৮-৯ বছর। এই ৮-৯ বছরে আর কোনো সমস্যা হয়নি। তখন আমি স্কুলে যাচ্ছি, পড়ছি। স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছি। আমি কলেজে ওঠার পর কলেজের দিনগুলো ভালো আর আনন্দে কাটছিল। আমি কলেজে ওঠার লাস্টের দিকে একদিন আমি কলেজেই অসুস্থ হয়ে পড়ি। আমি হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই, আমার সারা শরীর কাঁপত আর চোখ দিয়ে পানি পড়ত। আমার এরকম হওয়ায় তারপর আমাকে কলেজ থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়। এবার আমার শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায়, খেতেও তেমন পারতাম না। তখন আবার সেই জসিম কবিরাজকে আনা হয়। আমি ওনাকে জসিম কাকা বলে ডাকি। উনি এসে ঝাড়ফুঁক করে চলে যায়। তারপর আবার সব ঠিক হয়ে যায়। এভাবে কেটে যায় আরও বেশ কয়েকদিন। একদিন আমার একটা আন্টি আসে আমাদের বাড়িতে বেড়ানোর জন্য। উনি আবার পান বেশি খেতেন। ওনার সাথে আমরাও সবাই পান খেতাম। তো রাতের বেলা আন্টি পান খেয়ে অন্য রুমে গিয়েছিল। এই সুযোগে আমি একটা পান নিয়ে অনেক জর্দা নিয়ে খাওয়া শুরু করি। আমি জানতাম না জর্দা বেশি খাওয়া উচিত না। আমি জর্দা বেশি দিয়ে পান খাওয়ায় আমার মাথা খুব ঘুরছিল। এই অবস্থায় আমি বাইরে চলে আসি। আমি বাইরে যাওয়ার সময় বাড়ির একটা আন্টি আর তার মেয়ে আসে আমার সাথে। কিন্তু আমাদের ঘরে আসার সময় বা আমার শরীরের মধ্যে দিয়ে বাতাসের মতো কিছু দ্রুত চলে যায়। আমাকে যেন কারেন্ট শর্ট করেছিল এমন লেগেছে আমার। তারপর ঘরে এসেই আমি শুয়ে বিড়বিড় করছিলাম চোখ বন্ধ করে। আমার চোখের পাতাও কাঁপছিল। এরপর হঠাৎ করে আবার আমি চিৎকার বলি আমি চিৎকার করে বলি, আম্মু, আমার মৃত মানুষদের দেখতে পাচ্ছি, তারা হাসছে। আমাকে বলছিল আমি আর বেশি দিন বাঁচব না, আমাকে নিয়ে যাবে। আমি প্রায় পাগলের মতো করছিলাম, হাত পা ছোটাছুটি করছি আর বলছি ছেড়ে দেওয়ার জন্য। আন্টি আমাকে খুব শক্ত করে ধরে রেখেছিল। আমার অবস্থা বেশি খারাপ হওয়ায় তখন আবার জসিম কাকাকে ডাকা হয়। উনি এসে আমাকে বলে আমি এমন কেন করছি, কিন্তু আমি কিচ্ছু বলতে পারছিলাম না। আমাকে আবার ঝাড়ফুঁক করে শুইয়ে দিয়ে তৈল পড়া লাগিয়ে দেয়। আমাকে ওই মৃত মানুষগুলো বলছিল আমি ঘুমালে নাকি ওরা নিয়ে চলে যাবে। এই কথা শুনে আমি বসে বসে সারা রাত কাটিয়ে দিয়েছি। তবে পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কিছু হয়নি। সকালে একজন কবিরাজের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। উনি আমার হাতের মধ্যে কি যেন করলেন আর একটা কাগজে কিছু আরবি অক্ষর লিখে আমার আঙ্গুলের মধ্যে চেপে ধরলেন আর একটা চিকন রশি পেঁচিয়ে আঙ্গুলে বেঁধে রেখে জিনটাকে হাজির করলেন। মানে আমাকে যে জিনটা ধরছে তাকে। আমাকে যে জিনটা ধরছে সে নাকি একদম ছোট, ঠিক করে কথাও বলতে পারছিলাম না। ওকে হাজির করে জিজ্ঞাসা করা হয় আমাকে কেন ধরেছে। তখন সেই জিনটা বলছে আমি নাকি জিনদের প্রশংসা করেছি আর আমাকে ওর ভালো লাগে। তখন কবিরাজ জিনটাকে বলে আমাকে ছেড়ে দিতে, প্রশংসা তো সবাই করে। তখন জিনটা প্রথমে আমাকে ছাড়তে রাজি না হলেও পরে ঠিকই রাজি হয়, কারণ আমি যার কাছে গিয়েছি উনি নাম করা একজন কবিরাজ। জিনটা হয়তো ওনার ব্যাপারে জানতো, তাই রাজি হয় আমাকে ছেড়ে দিতে। জিনটা আমার শরীর ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে আমি পড়ে যাই আর জ্ঞান হারিয়ে ফেলি। তখন আমার মুখে পানি মারলে বা আমার জ্ঞান ফিরে আসে। আমার জ্ঞান ফেরায় উনি আমাকে তাবিজ আর পানি পড়া দেন। আমরা ওগুলো নিয়ে চলে আসি। আমরা কবিরাজের কাছ থেকে আসার সময় উনি বলে জিনেরা তো সহজে ছাড়ে না, হয়তো আবার আসতে পারে। কোনো একদিন যদি আসে তখন কোনো সমস্যা হলে আবার তার কাছে যাওয়ার জন্য। উনি আমাকে আরও বলে আমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওনার কথায় আমি বাড়িতে আসি আর তাই করি। তারপর থেকে আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। কেমন লেগেছে জানাবেন সবাই। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ টুম্পা আপু আমাকে দুটো ঘটনা পাঠানোর জন্য। আমি এখন চলে যাচ্ছি আরেকটা ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনায়। আসসালামু আলাইকুম নিশাদ ভাই। আমার নাম মোহাম্মদ লিমন। আমার বাসা টাঙ্গাইলে। আমার চাচাতো বোনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা যা আমার চোখের সামনে ঘটেছে সেটা শেয়ার করছি আপনার সাথে। ভালো লাগলে শেয়ার করবেন। ঘটনাটা ২০১৭ সালের। আমি তখন তৃতীয় শ্রেণীতে পড়তাম। আর আমার চাচাতো বোন আমার থেকে ১ ক্লাস উপরে পড়ত। আমাদের গ্রাম আর আমাদের পাশের গ্রামের মাঝখানে বেসরকারি একটা স্কুল ছিল। স্কুলের পাশ দিয়ে মানুষেরা তেমন যাতায়াত ছিল না। ওইখানে আমি আর আমার চাচাতো বোনও আরও কয়েকজন বিকেলবেলা প্রাইভেট পড়তাম। বিকেলে প্রাইভেট পড়ার কারণে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত। প্রতিদিনের মতোই একদিন আমরা প্রাইভেটে যাই। যাওয়ার পর প্রথমে ভালোভাবেই পড়তেছিলাম। তখন জয় নামে একটা ছেলে মজা ছলে শিমুল গাছের ফুল দিয়ে ঢিল দেয় আর ওই ফুলটা আমার চাচাতো বোনের কপালে এসে লাগে। তারপর শুরু হয় অস্বাভাবিক আচরণ। চাচাতো বোন কিছুক্ষণ হাসে আবার কিছুক্ষণ কান্না করে। ওর এমন আচরণ দেখে স্যার জিজ্ঞাসা করে এরকম করছো কেন। স্যারের কথায় আমার চাচাতো বোন স্যারকে অনেক মারে। স্যার অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু ওর সাথে শক্তিতে পেরে ওঠে না।
শুধু স্যারকে না, আমাকেও অনেক মেরেছিল। স্যার এমন অস্বাভাবিক আচরণ দেখে আমার চাচাকে ফোন করে আসতে বলে, কিন্তু ওই দিন কেউ বাড়িতে ছিল না। চাচা আসতে দেরি করে বলে আমরা চাচাতো বোনকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকি। রাস্তায় আসার সময় অনেক সমস্যা হয়, পরে অর্ধেক রাস্তা আসার পর চাচা আসে। তারপর চাচাতো বোনকে বাড়িতে নিয়ে আসা হয়। ওকে নিয়ে আসার পর সেই একই সমস্যা, কিছুক্ষণ হাসে আর কাঁদে। এইভাবেই অনেক সময় কাটে, অনেক রাত হয়ে যায়। আমার দাদি কবিরাজি জানতেন। দাদি বুঝতে পেরেছিলেন ওকে জিনে ধরেছে, কিন্তু আমার দাদি ওই জিনদের সাথে শক্তিতে পেরে ওঠে না। দাদি কিছু করতে না পারায় কিছুক্ষণ সময় পর আরেকটা কবিরাজ নিয়ে আসা হয়। কবিরাজ এসে অনেক চেষ্টা করার পর চাচাতো বোনের শরীর থেকে সেই জিন চলে যায়। তারপর তিনি পানি পুড়ে দেন আর একটা তাবিজ দেন। তারপরে 1 বছর ভালো ছিল, আর কোনো সমস্যা হয়নি। 1 বছর পর আবার শুরু হয় একই সমস্যা। আমার চাচাতো বোনের নানা আবার অনেক বড় হুজুর। পরে চাচাতো বোনকে তার কাছে নিয়ে যাওয়া হয়। পরে তিনি সেই জিনটাকে বোতলবন্দি করে ফেলেন। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। ভাই, আপনার ঘটনাটি ভালো লাগলে এই ঘটনাটা সবার সাথেই শেয়ার করবেন। এই বলে উনি ঘটনাটা শেষ করেছেন। ঘটনাটি খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে ঘটনাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি চলে যাচ্ছি আরেকটা নতুন ঘটনায়, একটা বাস্তব জিনের ঘটনা। আমার বান্ধবীর নাম তানিশা। ওর মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আজ শেয়ার করছি। তানিশারা অনেক গরিব ছিল। ওর বাবা গাড়ি চালাতো। ওদের বাসার পাশে ছিল একটা বাগান। সেই বাগানটা ভালো না। অনেকেই অনেক কিছু নাকি দেখেছে ওই বাগানে। এক রাতের ঘটনা। রাত তখন 12টা বাজে। তানিশার মা দেখল তানিশার বাবা বাসায় আসেনি। উনি বাসায় না আসায় তখন ওর মা বাইরে গিয়ে দেখতে লাগলো যে তানিশার বাবা আসছে কিনা। তানিশার মা বাইরে যাওয়ায় দেখল তাদের বাড়ির পাশে যে বাগান সেখানে আগুন জ্বলছে। তখন তানিশার মা সেই বাগানের দিকে যেতে লাগলো আস্তে আস্তে। তানিশার মা যতই আগুনের কাছে যায় ততই আগুন দূরে চলে যায়। তখন তানিশার মা আগুনের দিকে হাঁটে, কিন্তু আগুন তো দূরে চলে যাচ্ছে। এভাবে ওর মা এগুতে এগুতে হঠাৎ আগুনটা তানিশার মায়ের শরীরে ঢুকে যায়। তারপর তানিশার মা আবার ঘরে চলে আসে। ঘরে আসার পর তানিশার মা রাতে কারোর সাথে কোনো কথা বলেনি। তারপরের দিন তিনি সবার সাথে অদ্ভুত আচরণ করতে লাগলো। উনি বসে বসে শুধু কান্না করত, আবার হাসতো। এসব দেখে তানিশার বাবা হুজুর ডেকে আনে। হুজুর এসে তানিশার মাকে দেখে বলল যে তার সাথে অনেক ভয়ঙ্কর এক জিনের আছর পড়ছে। এই বলে হুজুর দোয়া পড়তে লাগলো আর সে জিনটাকে হাজির করলো। সে জিনটা হাজির হওয়ায় হুজুর বলল, তুই কে, কোথা থেকে এসেছিস? তখন ওর মায়ের শরীর থেকে আগুনের গোলাটা বেরিয়ে আসে আর বলে, আমি ইচ্ছে করে ওর শরীরে আসেনি, ও আমার পিছনে আসছে, তাই আমি ওকে ধরেছি। তারপর হুজুর বলল যে এখন ওর শরীর থেকে চলে যা, কিন্তু জিন বলল না, ওকে আমি নিয়ে যাব আমার সাথে। তারপর হুজুর বলল যে তুই তো ওই নিজ ইচ্ছায় ওর শরীরে ঢুকিসনি, তাহলে চলে যা। তারপর জিন বলল যে না, আমি ওকে ছাড়বো না, ওকে আমি নিয়ে যাব। তখন হুজুর বলল যে তুই এইভাবে মানবি না। তারপর হুজুর দোয়া পড়তে লাগলো। তখন জিন বলল আচ্ছা ঠিক আছে, ওকে ছেড়ে দিচ্ছি। তারপর হুজুর বলল তুই যে ওকে ছেড়ে যাবি তার প্রমাণ কি? তখন জিন বলল, আমি ওদের মরিচ গাছটা ভেঙে দেব। তারপর সেই জিনটা তানিশার মায়ের শরীর ছেড়ে চলে যায় আর কথা মতো ওদের একটা মরিচ গাছ ভেঙে যায়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এখন ওর মা ভালো আছে। এই ছিল আমার পাঠানো ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। বাহ, চমৎকার একটা ঘটনা। প্রিয় লিসেনার, কেমন লাগছে ঘটনাগুলো? সামনে আরো সুন্দর ঘটনা অপেক্ষা করছে, শুনতে থাকুন। এখন চলে যাচ্ছি আরেকটা ঘটনায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আমার নামটা প্রকাশ করতে চাচ্ছি না। এটা আমার নিজের জীবনের ঘটনা। আমার বাসা হচ্ছে কুষ্টিয়াতে। আমার বাসা কুষ্টিয়ায়। এটা ২০০৬ অথবা ৭ সালের ঘটনা। একদিন রাতের ঘটনা। ঘড়িতে রাত ২টা কি ৩টা হবে আমি সঠিক জানি না। আমি বাথরুমে যাবার জন্য ঘুম থেকে উঠে ঘরের বাইরের ওয়াশরুমে যাই এবং কাজ শেষে আবার ঘরে আসি। ঘরে এসে দরজাটা লাগিয়ে ঘুমাতে যাব, তখনই আমার চোখ যায় বাহিরের মাঠের দিকে। আমার জানালা দিয়ে বাহিরে মাঠ দেখা যায়। বাইরে মাঠের পাশে রেললাইন, আর রেললাইনের পাশেই মিম নামে একজনের বাড়ি। তো আমি দেখি মাঠের মধ্যে একটা সাদা গরু, চাঁদের আলোতে সব দেখা যাচ্ছে, একেবারে পরিষ্কার। আমি দেখছি সেই গরুটা কি জানি খেতে খেতে মিমদের বাড়ির দিকে ঢুকে যাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঘটনা দেখছি। এদিকে আমার স্বামী আমকেও দাঁড়িয়ে থাকতে দেখে। সে আমাকে বলে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তখন আমি ওনাকে বলি, দেখো ওখানে দেখলাম একটা গরু ঘাস খাচ্ছে এত রাতে। কার গরু এটা? তখন সে আমাকে বলে, কই দেখি। এই বলে উনি তাকায়, কিন্তু উনি গরুটা কোথাও দেখতে পান না। এদিকে তখন আমি বলি, দেখো ওদের বাসার মধ্যে ঢুকছে গরুটা। তখন আমার স্বামী আমাকে বলে, বাসার মধ্যে কিভাবে ঢুকবে? ওদের বাসা তো টিন দিয়ে ঘেরা, বাসায় ঢুকলে তো শব্দ হবে। সেটাও তো হলো না।
এই ঠিক একটু পর আমিও আমার স্বামী আবারও গরুটাকে দেখি যে ঘাস খেতে খেতে চলে যাচ্ছে রেল লাইনের পাশে। তখন আমার স্বামী আমার পাশে দাঁড়িয়ে দেখছে আর বলছে, দেখি না গরুটা কোথায় যায়। এত রাতের বেলা আমার স্বামী গরুটাকে দেখে বুঝতে পারছে যে ওটা খারাপ, এটা সাধারণ কোনো গরু নয়। আমিও গরুটাকে দেখছি, আমি ভয় পেতে পারি আমার কোনো ক্ষতি হতে পারে, তাই আমার স্বামী আমাকে বলে অজু করো। ওনার কথায় আমি অজু করলে উনি আমাকে নিয়ে গিয়ে ঘরে গেল আর জানালাটা লাগিয়ে দিল। সেদিন রাতে আমার স্বামী আমার পাশে এসে না দাঁড়িয়েলে আমার অনেক বড় ক্ষতি হতে পারত। আমি সেদিন ওই গরুটাকে দেখার পর নড়াচড়া করতে পারছিলাম না, আমার পা যেন অবশ হয়ে গিয়েছিল। ওই গরুটা সাধারণ কোনো গরু ছিল না, ভাগ্য ভালো ওটা খারাপ কোনো রূপে আসেনি আর আমিও ভয়ঙ্কর রূপে দেখিনি। ওই ঘটনার পর আমার সাথে আর কিছু ঘটেনি, আমিও আর কিছু দেখিনি। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। প্রিয় লিসেনার, আমি এখন চলে যাচ্ছি এই এপিসোডের শেষ ঘটনায়। শেষ ঘটনাটি কোনো জিন ভূতের নয়, এটা একটা কষ্টের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাকে কাঁদাবে। আমি শুরু করছি কষ্টের ঘটনাটি। আসসালামু আলাইকুম নিশাদ ভাইয়া, আমি সিনথিয়া। আমি এবার ইন্টার প্রথম বর্ষে পড়াশোনা করি। আমি আজকে একটা ঘটনা শেয়ার করতে চাই আপনার কাছে। আর সেই ঘটনা কোনো ভূতের বা জিনের না, ঘটনাটি হচ্ছে আমার নিজের জীবনের কষ্টের কাহিনী। আর ঘটনা বলতে চাই কারণ হচ্ছে আমি চাই না আমার মতন কেউ ঠকুক। আমি আরও সবাইকে বলবো যে আপনারা যারা জীবনে থাকবেন বা জীবন সঙ্গী হিসেবে কাউকে বেছে নেবেন, নেবার আগে একটু খোঁজ খবর নেবেন, কারণ পৃথিবীতে ঠকানোর মানুষের অভাব নেই। আর আমার লেখাতে যদি কোনো ভুল হয় আমাকে সবাই ক্ষমা চোখে দেখবেন। আমি হয়তো নিশাদ ভাইয়ার মতো লিখতে পারবো না, তাই লেখাতে ভুল হলে ক্ষমা করবেন। আমি একদিন অনলাইনে ছিলাম, হঠাৎ করে আমার আইডিতে একটা ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আমিও অ্যাকসেপ্ট করি ফ্রেন্ড রিকোয়েস্ট। তারপর ছেলে আমাকে সালাম দিয়ে কথা বলে। আর অবাক করা বিষয় ছিল যে ছেলেটি আমাকে আগে থেকে চিনত, কিন্তু আমি ছেলেটিকে চিনতাম না। আর ছেলেটির বাসা ছিল আমার বাসা থেকে 10 মিনিট দূরে। এদিকে আমি পড়াশোনার কারণে আরও একটি বিশেষ কারণে নানা বাড়ি থেকে পড়াশোনা করতাম। তাই ছেলেটির বাসা আমার নিজের বাসার কাছে হওয়া সত্ত্বেও আমি চিনতাম না। এরকম কথা হয়তো হয়েছে, ছেলেটি আমাকে প্রপোজ করে। আমিও রাজি হয়ে যাই। ছেলেটিকে আমিও পছন্দ করতাম, কিন্তু আমি প্রথম দিকে অতটা সিরিয়াস ছিলাম না, কিন্তু ছেলেটি আমাকে অনেক কেয়ার করতো। আমি টাইমেই পেতাম না, সবসময় ওই ফোন দিত, আর কারণে আমার ফোন দেওয়া লাগতো না। আর একটা মেয়ে হয়তো এটাই চাইবে তার পছন্দের মানুষটি তাকে কেয়ার করুক। আর ওর সব দিন দেখেও আমি আস্তে আস্তে অনেক ভালোবাসতে শুরু করলাম। এরপরে আমি কখনোই জানতে চাইনি ওরে কি করে বা ওর পরিচয়। হঠাৎ করে একদিন জানতে চাই আমি ছেলেটির কাছে যে ও পড়াশোনা করছে কত দূর পর্যন্ত। আমার কথায় ছেলেটি আমাকে বলল যে সে অনার্সে পড়ে আর পাশাপাশি একটি কোম্পানিতে জব করে। এরপরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার বাবা কি কাজ করেন? ও বলল, আমার বাবার 2টা কাঠের দোকান আছে আর একটি কাঠের মিল আছে। ওর কথায় আমি বললাম, ও আচ্ছা। তারপর এই রকম করে রিলেশনটা খুব সুন্দর কাটতে থাকে আমাদের। আমার কখনো সন্দেহ হতো না ওর উপরে, আর বিশ্বাস করতাম অনেক, কিন্তু কখনো 1 সেকেন্ডের জন্য আমার মাথায় আসে নাই ও মিথ্যে কিছু বলতে পারে বা বলবে। ছেলেটি কোম্পানিতে কাজের কারণে ঢাকায় থাকতো। এরকম ফোনে কথা বলতে দেখে আমার নানু আমাকে জিজ্ঞাসা করে আমি কার সাথে কথা বলি। প্রথমে না বলতে চাইলেও নানুর জোর করাতেই আমি বলে দেই যে আমি একজনকে পছন্দ করি। নানু জিজ্ঞাসা করলো, ছেলের বাসা কই? আমিও বললাম। তারপর নানু বলল, ছেলেটির বাসা যেখানে সেখানে তোর পুরনো অতীত আছে, তুই তো জানিস, দেখ বুঝে কি করবি। তারপর একদিন কথায় কথায় আমি যে রুমে ঘুমাই সেই রুমে ছেলেটি দেখতে চায়। ছেলেটি যখন দেখতে চায় আমিও তাকে ভিডিও কলে দেখাচ্ছিলাম। তারপরে ছেলেটি বলল তাদের নাকি বিল্ডিং ঘর। তারপরে আমি বললাম সালমান ছেলেটির নাম ছিল সালমান। তো আমি বললাম, সালমান তোমার বাবা মা কি আমাকে মেনে নিবে? আমার কথায় সালমান বলল, কেমন মেনে নিবে না? আমি বললাম, জানো আমার একটি অতীত আছে, আমি নানু বাড়ি থাকি। কেন জানো? আমার কথাই বলল, কেন আবার পড়াশোনার জন্য? আমি বললাম, না, আরও একটি কারণ আছে। তখনও বলল, কি কারণ? আমি বললাম, জানো আমার নিজের বাবাকে আমি কখনো দেখি নাই, তার সাথে কোনো যোগাযোগ নাই। আমার কথায় সালমান বলল, মানে কি? তোমার তো বাবা আছে। বললাম, হ্যাঁ বাবা আছে, সে আমার নিজের বাবা না। আমার নিজের বাবাকে আমি কখনো দেখি নাই। আর যাকে বাবা ডাকি সে আমার সৎ বাবা। তবুও নিজের মতন ভালোবাসে আমাকে, মেয়ের মতনই ভালোবাসে। তাকেও আমি আমার নিজের বাবা মনে করি। আর আমার আম্মুর ডিভোর্স হয়েছে, কারণ আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি। আমার রক্তের বাবা মেয়ে পছন্দ করতো না। সে চেয়েছিল আমি ছেলে হই। আমি মেয়ে হয়ে জন্ম নেওয়াতে আমার আম্মুকে টর্চার করতো, তাই ডিভোর্স হয়েছে আমার আম্মুর সাথে। আমার নিজের বাবার, দেখো সালমান, পৃথিবীতে কত মানুষ আছে, কেউ আমি মেয়ে বলে ছুঁড়ে ফেলে দিল।
আর কেউ আমাকে কত যত্ন করে মানুষ করছে, এসব কিছু বলতেছিলাম আর কান্না করতেছিলাম। সালমানের কাছে আমি আমার জীবনের সব কিছু সালমানকে বললাম, কান্না করতে করতে ফোনে। তারপরে আরও বললাম, সালমান, এসব জানার পরে কি তোমার বাবা মা আমাকে মেনে নিবে? দেখো, আমি যা সত্যি সেটা বলে দিলাম, কারণ আমার সত্য বাবাকে তুমি দেখলে বুঝবা না যে সে সত্যি আমার বাবা। তবুও লোকের থেকে সত্যিটা শুনলে তুমি কষ্ট পাবে, তাই সত্যিটা বলে দিলাম। আর আমি চাই না তোমার কাছে মিথ্যা বলতে। আর না, আমি মিথ্যা বলা পছন্দ করি। আমার সত্য বাবা আর আমার সম্পর্ক অনেক ভালো, কেউ বলতে পারবে না উনি আমার সত্যি বাবা। আর এটা অনেক কম মানুষ জানে, বুঝছো তুমি? উনি আমার সৎ বাবা। আমার কথায় সালমান বলল, সব তো বুঝলাম, কিন্তু এতে তোমাকে আমার বাসায় মেনে নিবে না কেন? তোমার সাথে এটার কোনো সম্পর্ক নাই, কারণ তখন ছোট ছিলা, তোমার কি দোষ ছিল? ওর কথায় খুশি হয়ে আমি বললাম, জানি না, তবু বললাম আর কি, কোনো সমস্যা হয় কি না? আমার কথায় সালমান বলল, আরে বোকা, সমস্যা নাই। আমার বাসার লোক এমন না, আর আমার বাবা মা আছে আছে না, তারাই তো তোমার বাবা মা, বুঝলা? ওর কথায় আমি বললাম, হ্যাঁ বুঝলাম। তখন সালমান আমাকে বলল, আচ্ছা, জানো, আমি জানুয়ারি 2 তারিখে বাড়িতে আসছি, আর যেদিন আসবো সেদিন দেখে সে তখন আমতা আমতা করছিল, পরে সে আবার পরে বলে, সেই দিন আমরা দেখা করব। ওর কথায় আমি বললাম, আচ্ছা ঠিক আছে। কারণ একটা মেয়ে যাকে ভালোবাসে সে তার প্রিয় মানুষটিকে একটি নজর দেখার জন্য ছটফট করে। আর কেই বা চায় না যে সে তার প্রিয় মানুষের সাথে দেখা করুক, একটু একসাথে হাঁটুক, সামনাসামনি কথা বলুক। আমিও চাইতাম আমরা দেখা করি, আর এইরকম আমাদের আরও একটি মাস কেটে যায় সুন্দরভাবে রিলেশন। যদি আমি ঝগড়াও করতাম, সালমান কান্না করতো, আমাকে বুঝাইতো, আমাকে মানিয়ে নিত, তাতে আরও বেশি করে আমার মনে জায়গা করে নিয়েছিল। এরকম কথা বলতে দেখে আমার নানু জিজ্ঞাসা করে, আমি কার সাথে এত কথা বলি? আমি নানুর কাছে ফ্রি থাকায় বলে দেই আমি একটি ছেলেকে পছন্দ করি। নানু আমাকে কিছু বলে নাই, কারণ আমি নানু বাড়িতে অনেক আদরের ছিলাম। তাই এমন কোনো দিন হয় নাই যে আমি কোনো কিছু চেয়েছি পাইনি। আমার আন্টি, মামি আর নানু জানতো আমি রিলেশন করি, সেটা আর সালমানের বাসায় জানতো ওর মা আর ওর ছোট বোন। এরপরে রিলেশনের মাঝে চলে আসে 2 তারিখ। কথা মতন সালমান কোম্পানি থেকে ছুটি নেয় আর বাড়ি এসেই আমাকে ফোন দেয় আর বলে বের হতে। আমিও কলেজের নামে বেরিয়ে পড়ি সালমানের সাথে দেখা করতে। তারপরে দুজনের সামনাসামনি প্রথম দেখা। যদিও ও আমাকে আগে দেখেছে, আমি ওকে দেখি নাই। ওকে কখনো সরাসরি। ওর পরে কথা বলতে বলতে একটি নদীর পাড়ে গেলাম। আমরা সেখানে কিছুক্ষণ বসার পরে গেলাম একটি পার্কে। তারপরে একটি নিরিবিলি জায়গা দেখে দুজনে বসলাম আর কিছু কথা বললাম। তারপরে ওর হাত ধরে বললাম, সালমান, আমাকে কিছু কথা দিবা প্লিজ? আমার কথায় ও বলল, জান, বলো কি কথা দিতে হবে? বললাম, তুমি আমার কাছে কখনো মিথ্যা বলবা না, আমাকে সত্যি কথা বলে কষ্ট দিও, তারপরেও আমাকে মিথ্যা বলে কখনো আশা দিবা না। আমি জানি তুমি এর আগে রিলেশন করো নাই, আমি একটা রিলেশন করেছিলাম, সে আমাকে ছেড়ে গেছে তার পরিবারের জন্য, আর বিয়েও করে নিয়েছে। সালমান, তুমি আমাকে পরিবারের জন্য কখনো ছেড়ে যেও না প্লিজ, আমি না অনেক ভালোবাসি তোমাকে। তারপর সালমান আমার হাতটা শক্ত করে ধরে বলল, কখনো মিথ্যা কথা বলবো না তোমার কাছে, আর না কখনো তোমাকে আমার পরিবারের জন্য ছেড়ে যাব না। আর যদি তোমাকে না মানে তবে পরিবার ছাড়বো, তোমাকে না। আমি তোমাকে কোনো কিছুর বিনিময়ে হারাতে চাই না, বিশ্বাস রাখো আমার উপরে। এরকম কিছুক্ষণ কথা বলার পরে দুজনেই বাড়ি চলে আসলাম। ও আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গিয়েছিল। আমরা বাড়ি আসার পরে বিকেলে খাওয়া দাওয়া করার পরে বিকালে ফোন দিয়েছিল। তারপরে ও বলল, আচ্ছা, আমাদের কথা তোমাদের বাসায় জানাও। ওর কথায় আমি বললাম, বলবো, কিন্তু আমি পরীক্ষাটা দেই, তারপরে জানাই। আর তুমিও তো তেমন কাজবাজ করো না, তুমিও নিজের পায়ে দাঁড়াও, তারপরে বাসায় জানাবো, কেমন? আর আমি আছি, আমাকে বিশ্বাস করো, আমি কখনো ছেড়ে যাব না তোমাকে, জান। আমার কথাই বললেও, কেন, আমার বাবার কি কম আছে নাকি? ওর কথা শুনে আমি বললাম, না, বাবার থাকলে কি বিয়ে তুমি করবা? তোমার বাবা তো করবে না। বলো, আচ্ছা, এসব বাদ দাও, আমি বাসায় জানাবো কিছুদিন পরে। তখন সালমান বলল, আচ্ছা, আমরা কালকে দেখা করি। ওর কথায় রাজি হয়ে বললাম, করবো সকালে। তখন ও বলল, ঠিক আছে। এরপরে সকালে আমি কলেজে না গিয়ে সালমানের সাথে দেখা করলাম। দেখা করে আবারও গেলাম পার্কে। এরপরে সালমান আমাকে বুঝায় যে ও বিয়ে করবে, আমাকে ছাড়া বাঁচবে না। আমি বললাম, দেখো, এটা সম্ভব না, পরীক্ষার পর বিয়ে করলে ক্ষতি কি? বলল, না, এখনই বিয়ে করব। এরপরে ওর মা ওকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমার নামে অনেক কিছু বলল। বলার পরে আমি কান্না করি। করার পরে আমি বলি, সালমান, তুমি চলে যাও এখান থেকে। তখনও বলল, আমি চলে যেতে পারবো। বাসে বলল, না, একসাথে আসছি, একসাথে যাব। ওর কথা শুনে আমি বললাম, একদম না,
এ বলে দুজনে তর্ক করতে থাকি। তর্ক করার পরে সালমান আমার ফোন নিয়ে যায় আর বলে এই ফোন তখনই পাবা যখন বিয়েতে রাজি হবা। আর আমি বিকেলে আমার আম্মুরে নিয়ে আসছি তোমার বাসায়। তারপরে বললাম আচ্ছা আইসো, ফোন দাও। আমার বলল না। এরকম তর্ক করে ফোন দিল না আমাকে। পরে বাড়িতে চলে আসলাম। বাসায় আসার পরে দুপুরে খাওয়া দাওয়া পরে মামা জিজ্ঞাসা করে তোর ফোন কই? বললাম আছে। কেন, কি করবি? তখনই উনি বলে না, বল তোর ফোন কই? বললাম মামা তোর কাছে, তোর সাথে কথা আছে, আমার মামিকেও একটু ডাক দে। বলল ঠিক আছে। তারপরে মামি আর মামার কাছে বললাম সব কিছু। আর বললাম মামা বিশ্বাস করো আমি সালমানকে খুব ভালোবাসি, ওরে ছাড়া আমি থাকতে পারবো না, অনেক কষ্ট হবে, প্লিজ তোরা দুইজন কিছু কর, বাসায় জানা, সবার কাছে দেখ কি বলে। এরপরে সবার কাছে জানায় আমার মামা আর মামি যে আমি একজনকে অনেক ভালোবাসি। জানানোর পরে আমার আন্টি বলে আচ্ছা সালমানকে বল ওর আম্মুরে নিয়ে আসতে। কথা মতন আমিও সালমানকে ফোন করে বলি তোমার আম্মুরে নিয়ে আসো আমাদের বাড়ি। কথা মতন সন্ধ্যার পরে সালমান আমার বাসায় আসে, কিন্তু ওর মাকে নিয়ে আসেনি, আসছিল ওর কিন্তু কিছু ফ্রেন্ড নিয়ে। তারপরে সবাই কথা বলে, কথা বলার পরে আমার মামারা বলে সালমান তুমি তো তোমার বন্ধুদের নিয়ে আসলা, কিন্তু এই রকম করে তো আর মেয়ে বিয়ে দেওয়া যায় না, তুমি তোমার বাবা মাকে নিয়ে আসো। সবার কথায় সালমান বলে আচ্ছা আমি বুধবার আমার বাবা মাকে নিয়ে আসবো। আর সিনথিয়া ফোন, মানে আমার কথা বললো যে সিনথিয়ার ফোনে আমি কালকে ওর কাছে দিয়ে যাব। ওর কথায় মামা বলল ঠিক আছে। মামার কথায় সালমানও তার বন্ধুরা চলে গেল। কথা মতো পরের দিন সকালে দেখা করলাম আর ও আমার ফোনটা ফিরিয়ে দিল। ফোনটা দিয়ে বলল সিনথিয়া আমার বাসায় মানছে না, আমাদের তো রিলেশন, চলো আমরা পালিয়ে যাই। ওর কথায় আমি বললাম না, এটা আমি পারবো না, আমার নানা নানু অনেক কষ্ট করে আমাকে বড় করছে। তারপর আমার বাবা নিজের না হইতে পারে, তবুও অনেক ভালোবাসে আমাকে, আমি পালাতে পারবো না, তোমার বাবা মাকে নিয়ে আসো, তারপরে যদি না মানে পালিয়ে যাব। তখনও বলল আচ্ছা দেখি। তারপরে সালমান ওর আন্টিরে নিয়ে আসে আমাদের বাড়িতে। আসার পরেই কথাবার্তা বলে তখন আমরা জানতে পারি ওর বাসা আমার নিজের বাবার বাসার পাশে, যেখান থেকে আমার আম্মু চলে আসে ডিভোর্স নিয়ে। আমার আব্বু যখন যেই বাসা থেকে চলে আসে সেখানেই হচ্ছে ওর বাসা। সব কিছু জানার পর আমার বাসায় কেউ রাজি হয় না। এটা জানার পর যে সালমানের বাড়ি আর আমার বাবার বাড়ি এক জায়গায়, এদিকে আমার মাও কান্না করতে থাকে আর আমাকে বলতে থাকে মা দেখ তুই সালমানকে ভুলে যা, কারণ যে বাবার সাথে তোর যোগাযোগ নেই, যে বাবা তোর কোনো খোঁজ নেয় না, যাকে তুই বাবা বলে মানিস না, সেই বাবার বাসার পাশের ঘরে তুই কি করে থাকবি বল। এই কথা শোনার পরে আমিও কান্না করতে থাকি আর আমি বুঝতে পারি না কি করব। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারপরে আমি সালমানকে ফোন দিয়ে দেই আর কান্না করতে করতে সব কিছু বলতে থাকি। তারপরে বলি যে কালকে দেখা করো, আর কথা আছে অনেক তোমার সাথে। তারপরে আমার একটা বান্ধবীকে বললাম সব কিছু। আমার কথায় বান্ধবী যে তোরা পালিয়ে যা, পালিয়ে গেলে তো সব ঠিক হয়ে যাবে। আমি যার কাছে বলি সব ঘটনা, সবাই বলে তোরা পালিয়ে যা, কি করবি? কি করব বুঝতেছিলাম না। একদিকে ভালোবাসা, একদিকে পরিবার, দুজনের মাঝে আমি পড়ে গিয়েছিলাম অসহায়ভাবে। কথা মতন পরের দিন আমি আর আমার একটা বান্ধবী সালমানের সাথে দেখা করি। ওর সাথে দেখা করে বলি সালমান আমি পরিবার ছাড়তে পারবো না, তুমি আমাকে ভুলে যাও। সব ঘটনা তো শুনলা, বলো আমি কি করব? আমার কিছু করার নেই, কারণ তোমার সাথে পালিয়ে বিয়ে করলে আমার বাবা মা কখনো আমার শ্বশুর বাড়ি যেতে পারবে না। আর আম্মু কি করে যাইবে বলো, যেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে থেকে সে ডিভোর্স নিয়ে আসছে, আমি মেয়ে হওয়ার শর্তে সেইখানে আমি কি করে যাব বলো? আমার কথায় সালমান কান্না করতে করতে বলল এই তোমার ভালোবাসা, আর যখন শুনছো আমার বাসা রাজাবাড়ি তখন কেন রাজি হয়েছিলা? তখন আমি বললাম তুমি কি আগে বলছিলা তোমার বাসা যে আমাদের ওই নিজের বাবার বাড়ির পাশে? কথাগুলো বলে দুজনে কান্না করতেছিলাম। তখন আমার বান্ধবী আর সালমানের বন্ধু বলল বোকা, এরকম কান্না করলে কোনো সমাধান হবে না, বুঝছো? তোমরা যদি ব্যাগ হতে চাও তবে পালিয়ে যাও, তারপরে সব ঠিক হয়ে যাবে। ওদের কথায় আমি বললাম কি থেকে কি করব বুঝতেছি না। আমার কথায় সালমান না কান্না করলো আর বলল সিনথিয়া, সিনথিয়া ছাইড়া যাইও না, আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে চাই না, প্লিজ বোঝার চেষ্টা করো। সালমানের এমন কথায় ও কান্না দেখে আমি আমার জীবনের বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি ওকে বললাম হ্যাঁ আমি পালিয়ে যাব ঠিক আছে, কিন্তু তোমার বাসায় আমি থাকতে পারবো না, কারণ ওখানে আমার অতীত আছে, যে বাবাকে জীবনে দেখি নাই তাকে কখনো দেখতে চাই না। তুমি আমাকে কই রাখবা বলো? তখন সালমান বলল যে আমি তোমাকে ঢাকায় রাখবো, যেখানে আমি কাজ করি সেখানে থাকবো, তাতে যদি সারা জীবনও লাগে তাতেও রাখবো, তারপরে আমার তোমাকে লাগবে। এরকম কিছুক্ষণ কথা বলার পরে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে প্ল্যান করলাম কবে কি বাসা থেকে পালানো যায়। কথা মতন জানুয়ারির 9 তারিখ পালাবো বলেই ঠিক করলাম।
আর 9 তারিখে কলেজে যাবার নাম করে কলেজের ব্যাগে কিছু জামা কাপড় নিয়ে আসা থেকে বাসা থেকে আমি বেরিয়ে পড়লাম। তারপর আমি আর সালমান দেখা করলাম বাজারে। তারপরে সেখান থেকে বাসে করে রওনা দিলাম ঢাকার দিকে। কারণ পরিবার তো একদিন না একদিন পাবো, কিন্তু ভালোবাসা হারালে আর পাবো না। তাই পরিবার ছেড়ে ভালোবাসার মানুষটির হাত ধরে চলে গেলাম। আমাদের বাসে জার্নি করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছিল। রাতে ঢাকা যেয়ে ওর বাসা আগেই ভাড়া করা ছিল, সেখানে উঠলাম। তারপরে বাসায় গিয়ে ফ্রেশ হলাম। হবার পরে আমরা বিয়ে করিনি, তখনও বিয়ে করার জন্য সাক্ষী দরকার ছিল। তাই ও যার সাথে কাজ করতো তাকে ফোন দিল, আর যার বাসায় ভাড়া থাকতো তাকে ফোন দিল। ফোন দেবার পরে ও যার সাথে কাজ করতো সে আসলো, তার নাম ছিল মিলন। তো মিলন ভাই আসলো, তো সে আসার পরে তাকে আমি সালাম দিলাম। সেও সালামের উত্তর দিল। দেবার পরে বলল, সালমান, সিনথিয়াকে নিয়ে যে ঢাকায় আসছো, ওরে খাওয়াবে কি? তারপরে সালমান বলল, কেন, আমি কি কাজ করি না? আমি তো কাজ করি, আর আমি যা খাই তাই খাবে সিনথিয়া। আর আপনি একটু সিনথিয়ার কাছে থাকেন, আমি দিবা আপুরে ডেকে নিয়ে আসছি। দিবা নাম ছিল সালমা, যার বাসায় ভাড়া ছিল তার নাম। তারপরে মিলন ভাইয়া আর আমি পরিচয় হচ্ছিলাম দুজন। তারপরে কথা শেষে মিলন ভাইয়া বলল, সিনথিয়া, কিছু কথা বলছি, রাগ করো না। বললাম, ঠিক আছে বলেন, সমস্যা নাই। তারপরে বলল, সালমানের সাথে পালিয়ে আসা তুমি বড় ভুল করছো। জানো, ও সামান্য টাকা বেতন পায়, আর সেই টাকাতে তোমাকে কি খাওয়াবে আর কি বাসা ভাড়া দিবে? বললাম, মানে কি? ও তো বললো ওর মাসে 20 থেকে 25 হাজার ইনকাম, তাতে তো হয়ে যাবে দুজনার। মিলন ভাইয়া বলল, না, সালমানের বেতন 12,000, আর ও কাজের হিসাব নিকাশও ঠিক করে বুঝে না। আর সালমান যা ইনকাম করে তার থেকে বেশি খরচ করে ফেলে। আর ও কি করে কি করবে আল্লাহ জানে। আমি বুঝতে পারছি ওরে পছন্দ করে আসছো, তবুও যদি পারো বাসায় ফিরে যাও। ওইসব বলল মিলন ভাইয়া। তারপরে কান্না করতেছিলাম, কারণ আমি চাইনি কখনো সালমান আমার কাছে মিথ্যা বলুক কোনো কিছু, কিন্তু ওর মিথ্যা কথা আমার কাছে আজ বেরিয়ে এলো। তারপরে মিলন ভাইয়া আরও বলল, সিনথিয়া, আরও একটা কথা জিজ্ঞাসা করব। ওনার কথায় আমি বললাম, করেন। তখন উনি বলল, তোমার কি নিজের ইচ্ছেতে আসছো? তখন আমি বললাম, সালমান প্রথম বলছে পালিয়ে চলো, আমি রাজি হই নাই। বলছিলাম 2 বছর সময় দাও। তারপরে সালমান বলল, আমার সাথে পালাবি, নয়তো আমার মরা মুখ দেখবি। তখন মিলন ভাইয়া বলল, এটাই বড় ভুল করছো যে তুমি ওর কথায় সায় দিয়া চলে আসছো। তাও যখন রিলেশন করছো, পরিবার ছেড়ে চলে আসছো, একসাথে থাইকো, আর মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাইব। তারপর দিবাপু মানে ওর বাড়িওয়ালা চলে আসছে। তারপরে তাকে সালাম দিলাম, আর সেও সালামের জবাব দিল। তার সাথে পরিচয় হবার পরেই চলে গেলাম কাজী অফিসে। যাবার পরে সালমান আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, মন খারাপ কেন? তারপরে আমি কোনো উত্তর দিলাম না, কারণ বুঝছি হয়তো ও মিথ্যা বলছে আমাকে হারানোর ভয়ে। তাই কিছু আর বলি নাই। ওকে বললাম যে, কই কিছু হয়নি। তারপরে কিছুক্ষণ হাঁটার পরেই কাজী অফিসে চলে গেলাম। কাজী অফিসে গিয়ে পড়লাম ঝামেলাতে, কারণ আমার বয়স কম, এর কারণে কাজী সাহেব রাজি হলো না বিয়ে করার জন্য। তারপর এরকম আরও ঘুরলাম বিভিন্ন কাজী অফিসে, কিন্তু বিয়ে আর করতে পারলাম না। তারপরে হতাশ হয়ে আমি, দিবাপু আর সালমান হতাশ হয়ে রাস্তায় হাঁটতে লাগলাম আর কান্না করতে লাগলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। তার উপরে বাসা থেকে বারবার ফোন দিচ্ছিল, কি করব যেন কিছুই মাথায় কাজ করতেছিল না। তারপরে আমার বাবার ফোন ধরলাম। আমি ফোন ধরার পরেই সে বলল, তুমি সালমানকে নিয়ে বাসায় আসো, আমরা সব মেনে নিব, সমস্যা নাই, তোমরা বাড়ি আসো, আর সালমানকেও বুঝাইলে যাতে আমরা বাড়ি আসি। তারপরে সালমান বাসা থেকেও ফোন করতে থাকলো। কি করব বুঝতেছিলাম না। সালমানের কাছে ছিল মাত্র 3,000 টাকা, আর 3,000 টাকা দিয়ে যে আমরা কোর্ট ম্যারেজ করব, আর রাত হয়ে গিয়েছিল 2টা প্রায়। তারপরে দিবাপু বলল যে, তোরা দুজনে আমার বাসায় চল, খাওয়া দাওয়া করে আমার কাছে সিনথিয়া ঘুমাবে, আর সালমান ঘুমাবি তোর ভাইয়ার কাছে। প্রথমত দিবাপুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, আর ঘুম দিয়ে উঠলাম 9টা বাজে। সকাল, তাও ঘুম ভাঙছে সালমানের চাচার ফোনের আওয়াজে। তারপরে তার সাথে কথা বললাম, আর সে বলল, চিন্তা করো না, আমি নিজে বিয়ে দিব তোমাদের দাঁড়িয়ে, তোমরা বাড়ি আসো। বললাম, আচ্ছা ঠিক আছে। তারপরে দুপুরে ভাত খাইয়া আমরা বাড়ি রওনা দিলাম, আর কান্না করতেছিলাম। বিশ্বাস করেন ভাইয়া, আমার মাথা ঘুরছিল। বাড়ি গেলে আমি আর সালমানকে পাবো না, আর পাবো না। আমাদের বাড়িতে আসতে আসতে সকাল 8টা বেজে গিয়েছিল, আর আমরা বাড়ি গিয়ে উঠলাম ওদের দাদা বাড়িতে। তারপর ওর মা বাবা, ওর চাচারা অনেক খারাপ খারাপ কথা বলছিল। তখন আমার বাবাকে আমি ফোন দিলাম, আব্বু তুমি আসো। আব্বু বলল, না, তোমাকে আমি পরিচয় দিই না, তুমি আর কখনো ফোন দিবা না। আমার কাছে এটা শুনে যেন আরও আকাশ মাথায় ভেঙে পড়ল। তারপর তারা কি কি জানি আলাপ করার পরেই আমাদের বিয়ে দিল। আমার বিশ্বাস এই হচ্ছিল না যে আমাদের বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ায় অনেক খুশি হয়েছিলাম আমরা দুজনেই। তারপর ওর দাদার বাসা থেকে আমাকে নিয়ে গেল ওর নিজের বাড়ি। তখন ওর ঘর দেখে আমার মাথায় আরও আকাশ ভেঙে পড়ছিল, কারণ সালমান আমার কাছে বলছিল ওদের বিল্ডিং, কিন্তু ওদের ছিল টিনের কাঁচা ঘর, তাও আবার অনেক পুরাতন।
এটা দেখে একটু মন খারাপ হয়েছিল। ওদের ঘর টিনের, তার জন্য না, কারণ ও আমার কাছে মিথ্যে বলছে। এর জন্য আমার খারাপ লাগছিল। আমি মিথ্যে কথা ঘৃণা করি, কিন্তু তাও ওর কিছু বললাম না, কারণ ও আমার ভালোবাসা ছিল তাই। আমাদের বিয়ের পরেও ওর মা আমাকে মেনে নেয় নাই। আমি ঘরে ঢুকছি তার জন্য ওর আম্মু ঘর দিয়ে বের হয়ে গিয়েছিল। সে বলছিল সে ঘরে থাকবে, নয়তো আমি। এরা দেখার পরে আমি সালমানের বাবা মায়ের পা ধরে কান্না করছি আর বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেন মেয়ে ভেবে। আমি আপনার ছেলের জন্য আমার বাবা মাকে ছেড়ে আসছি। যদি আপনারা আমাকে তাড়িয়ে দেন, আমি কই যাব? এরকম অসহায়ের মতন কান্না করতেছিলাম, কিন্তু সালমানের মা আমার হাত ছিটা দিয়ে বলল, সর তুই, আমাকে ধরবি না। পরে কান্না করতে করতে রুমে চলে গেলাম। তখনই সালমান এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে? সবকিছু বললাম আর কান্না করলাম। সালমান বলল, সব ঠিক হয়ে যাবে, কান্না করো না। তারপরে এরকম কাটিয়ে দিলাম 7 দিন। আর এই 7 দিন তাদের বাসার সব কাজ আমার করা লাগতো। সকালে উঠে নামাজ পড়ে ঘরের সব কাজ কইরা তাদের জন্য নাস্তা বানাইতাম। প্রতিদিন যেখানে আমি আমার বাড়িতে বসে ভাত বেড়ে খেতাম না, যখনই বাবা মায়ের কথা মনে পড়তো খুব কান্না করতাম। আর আমার পাশে সালমানও ছিল না, আমার ভালোবাসা মানুষ, যে 7 দিন অন্য রূপ দেখতেছিলাম আমি। আমার কষ্টতে তার কষ্ট হইতো না। আমি খাবার না খাইলেও জিজ্ঞাসা করতো না, কান্না করতে দেখলেও বলতো যে, দেখছো না কত কাজ পড়ে আছে, যাও কাজ করতে যাও। আমি কখনো আশা করি না যে সালমান আমার সাথে এমন করবে। আর আমার ফোন দিত না, আমার কাছে আটকায় রাখছিল সালমানের আম্মু। আমি ওরা যখন শুনতে পাইল আসলে আমার বাবার পরিচয়, তারপরে সব কিছু যখন জানতে পারলো, আমাকে খারাপ ভাষায় গালাগালি করতে লাগলো। তখন আমি বললাম, আম্মু আপনার ছেলে করছে, তাহলে আপনি এমন করছেন কেন? তখন সালমানের আম্মু জিজ্ঞাসা করলো যে, সালমান তুই কি সব কিছু জানো? তখন সালমান বলল, না মা, আমি কিছু জানি না। বিশ্বাস করেন, আমার মনে হইতেছিল আমি নিজের জীবন শেষ করে দেই। তারপরে এরকম করে আমি গালাগালি শুনতেছিলাম আর কান্না করতেছিলাম। আমি যে মনের কষ্ট কাউকে বলবো তাও বলতে পারলাম না। তারপরে সালমানের চাচি আসলো। সে বলল যে, কান্না করিস না মা, তোর কপালে যা ছিল তাও হইল, কান্না করে কি লাভ, কান্না করিস না। সে আরো বলল, তোর যে নিজের বাবা, তার আমি ভাইয়ের মেয়ে হই, তুই আমার নিজের রক্ত, তোকে কই ফালাবো। তারপরে সালমানের চাচিকে জড়িয়ে ধইরা অনেক কান্না করলাম। তখনই সালমানের মা এসে খারাপ গালাগালি কইরা বলল যে, কোনো কালসাপকে জড়িয়ে ধরে বসে আছিস, সর এখান থেকে তুই। এরকম করে কেটে গেল সেদিন। সেদিন রাতে আমি শুয়ে শুয়ে কান্না করতেছিলাম। মনে হইতেছিল যে চিৎকার করে কান্না করি, কিন্তু পারি নাই, বোকা কান্না করছি সারা রাত। পরের দিন সকালে আমি আমার ফোন দেখে চার্জ দেওয়া। ফোন চার্জে দেখে সুযোগ পেয়ে আমি আমার বাবাকে মেসেজ করে সব কিছু বললাম। আর এটাও বললাম যে আমার ফোন আটকিয়ে রাখে, যদি মরে যায় বাবা ক্ষমা করে দিও। এই বলে আবার ফোন রেখে চলে গিয়েছিলাম, আবার যাতে কেউ বুঝতে না পারে যে আমি বাবাকে মেসেজ দিয়েছি। তারপরে 11টার দিকে আমার বাবা, নানা, মামা আর এলাকার মেম্বার আর একজন সাংবাদিক, আমার নানু আন্টি, আমার খালাতো বোন আসলো সালমানের বাসায়। ওরা বাসায় ঢুকে নানা আন্টি আমার কাছে আসলো। আসার পরে আমাকে জিজ্ঞাসা করলো, কেমন আছো? আমি কিছুই বলতে পারছিলাম না, কান্না চলে আসছিল চোখে আমার। আমার নানুদের দেখে সালমানের মা বলল, আপনারা আসছেন কেন? আরো খারাপ খারাপ কথা বলতে লাগলো, সবাইকে গালাগালি করতে লাগলো। আমিও কান্না করতেছিলাম। সালমান সব দেখতেছিল, কিন্তু ওর মাকে একবারের জন্য বললো না যে এইরকম অপমান করছো কেন সিনথিয়ার পরিবারকে। এরকম আমার পরিবার আরও পরিবারের মধ্যে ঝামেলা হইতেই থাকলো। ঝামেলা চলতে চলতে কিছুক্ষণ পরে সবাইকে থামালো মেম্বার। সবাইকে থামানোর পরে আমাকে আর সালমানকে ডাকা হইল এক জায়গায়। ডাকার পরে দুজনকে জিজ্ঞাসা করা হইল যে আমরা একসঙ্গে থাকবো কি না। আমি বললাম, সালমান যদি আমাকে রাখে তো থাকবো। তখনই সালমান বলল, হ্যাঁ আমি সিনথিয়াকে রাখবো, যদি ওর বাবা সই দিয়া রেখে যায়, তবে ওর কোনো কিছু হইলে আমরা দায় দিতে পারবো না। এরকম কথা বলল সালমান। এই কথা শুনে আমি বললাম, বাহ, এই তোমার ভালোবাসা? বলল, ভালোবাসা ছিল, কিন্তু এখন নাই, থাকলে থাকো, নয়তো চলে যাও। তোমার বাবার সাথে তখনই কান্না করতেছিলাম আমি। আর সবাই বলল, মেয়ে দিব না আমরা। আমার বাবা বলল, মেয়ে যদি মেরে ফেলতে হয় নিজের মেরে ফেলবো, তাও তোদের হাতে দিব না। আর সালমানকে বলল, আমার মেয়েকে ঠকাইছো না, তুমিও ঠকবা, দেখো সালমান। এই রকম কথা বলার পরে আমাদের ডিভোর্সের কাজ নিয়ে আসা হলো। আর সবচাইতে মজার বিষয় কি জানেন? সালমান একটা বারের জন্য হাত কাঁপে নাই ডিভোর্স লেটারে সই করতে। সালমান অতি খুশিতে ডিভোর্স লেটারে সই করে দিল আর বলল যে, দে, তোরে আমি মুক্তি দিলাম, চলে যা সামনে থেকে। আমি ওর পা জড়িয়ে ধরে কান্না করতেছিলাম যে, এই রকম করো না প্লিজ, আমি থাকবো তোমার সাথে, প্লিজ সরিয়ে দিও না। কিন্তু কোনো কথা শুনে নাই। ও কোনো কথা না শুনে সই করে চলে গেল।
এদিকে না চাইলেও আমার সই করা লাগছে ডিভোর্স লেটারে। বিশ্বাস করেন, আমার দুই চোখে এত পানি চলে আসছিল, কান্না করতে করতে সই করতে পারছিলাম না। আমার রু আঁচু কাঁপে সব মনে করলে। আমি আজও সালমানকে পাগলের মতন ভালোবাসি। আর সবাইকে বলবো, কোনো ভুল মানুষকে বিশ্বাস করবেন না। আর জীবনসঙ্গী বাঁচতে হলে তার বিষয়ে একটু হলেও খোঁজ নেবেন। আমি এখনো তাকে ভুলতে পারি না। একা এক ঘরে বসে থাকি আর ছবি দেখে কান্না করি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই বলে উনি গল্পটা শেষ করেছেন। কি বলবো, ভালোবাসা যে এভাবে পাল্টে যায় সেটা কেউ ভাবতে পারে না। আপুর এই গল্পটা থেকে অনেকে শিক্ষা নিন। অনেক কষ্টের একটা বাস্তব ঘটনা ছিল এটা। আমরা সবাই আপুর জন্য দোয়া করি, ওনার যেন কষ্ট কমে আর জীবনটা সুন্দর হয়। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের এপিসোডটি? আশা করি ভালো লেগেছে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকে এখানে শেষ করছি। সামনে নতুন গল্প নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।